আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত দুদিন ধরে তোমাদের ক্লাস করা সম্ভব হয়নি ব্যস্ততার জন্য। তো দুটো ক্লাসই আমি কভার করব। তো আজকে মোটামুটি সিলেবাসে যে আমরা চ্যাপ্টার পড়ছিলাম বড় গতি, সেই চ্যাপ্টারের লাস্ট মুখে দাঁড়িয়েছিলাম। তো আজকে যেটা করব সেটা হচ্ছে কি রৈখিক ভরবেগের সমর্থন সূত্র। এটা করে দিয়ে আর কিছু ম্যাথ থাকবে, সেই ম্যাথগুলো দেখিয়ে দেবো। তো দুটো ক্লাসও কভার হয়ে যাবে, আমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে। তো দেখি আজকে ক্লাসে যতটা পারছি আমি করছি, মোটামুটি সিলেবাসটা শেষ করে দেবো। পরে আবার টাইম মতো আর একটা ক্লাসে নিয়ে আমি ম্যাথগুলো করিয়ে দেবো, ঠিক আছে? আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে রৈখিক ভর বেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সূত্রটা হচ্ছে কি, সূত্রটা প্রথমে লিখে ফেলি। কোনো বস্তু সংস্থার উপর বাইরে থেকে বল প্রযুক্ত না করলে বস্তু সংস্থার রৈখিক ভরবেগ মান ও অভিন্ন, রৈখিক ভরবেগের মান ও অভিন্ন মানে দুটোই ভরবেগ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে অর্থাৎ ধ্রুবক থাকে। তাহলে বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা, যেমন সংরক্ষণ সূত্র আমরা সবাই জানি শক্তি রোধ ভরের রোধ। সংরক্ষণ সূত্র মানে কি, ওটা অপরিবর্তিত থাকবে, ভরটা চেঞ্জ হবে না, শক্তি চেঞ্জ হবে না, বা মানে কমবে না বা বাড়বে না। সেরকমই রৈখিক ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা সেটা বলছে কোনো বস্তু সংস্থার উপর, এইটা একটা আমার বস্তু সংস্থা, এর উপর যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ না করি, এর একটা নির্দিষ্ট ভর আছে, এর একটা গতিতে যাচ্ছে, তাহলে ভর ইন্টু বেগ করলে ও রৈখিক ভরবেগ পাবো। তাহলে ও যে যাচ্ছে, তো বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি, তো এই অবস্থায় থাকাকালীন ওর ভরবেগটা, রৈখিক ভরবেগটা যত হবে, এই অবস্থায় থাকাকালীনও ততই হবে, আবার গিয়ে আরেকটা অবস্থায় থাকাকালীনও ততই হবে। সেটাই বলছে যে কোনো বস্তু সংস্থার উপর যদি বাইরে থেকে বল না প্রয়োগ করি, তাহলে তার যে রৈখিক ভরবেগটা পাবো। রৈখিক ভরবেগ মানে কি, একটা রেখায় যখন কোনো বস্তু সংস্থা যায়, তো তার যে ভরবেগ সেটা হচ্ছে কি তার রৈখিক ভরবেগ। মানে একটা সরল রেখা ধরো বরাবর যখন একটা বস্তু যায়, তো ভর ইন্টু বেগ, তাহলে সেই রৈখিক ভরবেগের মানটা কি থাকবে, ধ্রুবক থাকবে, মানে কোনো মতেই চেঞ্জ হবে না। বল যদি তুমি প্রয়োগ করো তাহলেও ভরবেগ চেঞ্জ হবে। কেন? বল প্রয়োগ করলে ভর তো স্থির থাকবে, ভর যেটা ওর সেটাই থাকবে সর্বক্ষেত্রে, কিন্তু বেগটা 10 থেকে 20 হয়ে যায়। তো 10 থেকে যদি 20 হয়ে যায়, প্রথমে ভর 5 ছিল, বেগ 10 ছিল, তাহলে প্রথমে ভরবেগ 50 ছিল, পরে যদি আমি বেগটা 20 করে দিই বল প্রয়োগ করে, তাহলে 5 ইন্টু 20 100 হয়ে যাবে। তো বলছে যদি বল প্রয়োগ না করি বাইরে থেকে, তাহলে কোনো একটা বস্তু সংস্থার উপর যদি বল প্রয়োগ না করি, তাহলে তার রৈখিক ভরবেগটা মান অভিমুখ, মানে রৈখিক ভরবেগের মান যেটা, যত রৈখিক ভরবেগের যেটা মান পাবো সেই মানটা, এবং অভিমুখ মানে ও যে রেখা বরাবর যাচ্ছে, সেই দুটো কখনো চেঞ্জ হবে না, ধ্রুবকই থাকবে। বোঝা গেল? আর একবার বলে দিচ্ছি, কোনো বস্তু সংস্থার উপর যদি বাইরে থেকে বল না প্রয়োগ করি, একটা বস্তু সংস্থা এদিকে যাচ্ছে, এর উপরে যদি বল প্রয়োগ না করি, এর ভর আমি এম ধরলাম, বেগ ভি, তো এর উপরে বল প্রয়োগ করলে ভর এমই থাকবে, কিন্তু বেগটা বেড়ে 2v বা 3v হয়ে যাবে। কিন্তু আমি এটা বাড়াচ্ছি না, আমি বস্তুটা ভর এম এবং বেগ ভি, এর উপরে যদি বল প্রয়োগ না হয়, তো এই রেখা বরাবর যাচ্ছে, এর প্রত্যেকটা অবস্থায় এখানেও ভরবেগ কত হবে, এমভি, এখানেও ভরবেগ ভর ইন্টু বেগ এমভি, এই অবস্থানেও ভরবেগ কত হবে, এমভি। তাহলে মানটা, ভরবেগের মানটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, এবং দিক মানে এই মুহূর্তে এই দিকেই যাবে, কখনো এই দিকে বা উপরে বা নিচে আসবে না। তাহলে মান ও অভিমুখ দুটোই অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত কথার অর্থ কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে সূত্রটা আশা করি বোঝা গেল এবার ক্লিয়ারলি। এবার এই সূত্রটা একটু ব্যাখ্যা করব।
ব্যাখ্যা, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কি জানি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোন বস্তুর প্রযুক্ত বল ইকুয়াল টু কি? প্রযুক্ত বল বস্তুর ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতি হয়। এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে শিখেছি যে কোনো বস্তুর উপর যদি বল প্রযুক্ত করি তো সেই বলটা কি ওই বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হারের সাথে কি হয়? সমানুপাতি হয়। তাহলে বলছে কোন বস্তুর ভরবেগ, আমি মনে করলাম কি কোন বস্তুর ভরবেগ হচ্ছে পি। পি এর উপরে অ্যারো চিহ্ন কেন দিলাম? কারণ ভরবেগ, ভর ইনটু বেগ, এই বেগটা কি হচ্ছে? ভেক্টর রাশি। তাহলে ভর ইনটু বেগ, এই ভরবেগটাকে আমি মনে করলাম পি। কারণ পি একটা হচ্ছে কি ভেক্টর রাশি, ভেক্টর রাশির উপর ভেক্টর বোঝাতেই অ্যারো চিহ্ন দিলাম। তাহলে পি হলো বস্তুর ভর বেগ এবং এফ বল ভেক্টর রাশি, এফ হলো বস্তুর উপর প্রযুক্ত বল। তাহলে পি হচ্ছে বস্তুর ভরবেগ এবং এফ মনে করলাম কি বস্তুর উপর প্রযুক্ত বল। তো এইখানে সূত্র আমরা কি বলেছি? বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তো এই যে একটা বল ধরেছি এইটা ইকুয়াল টু আমরা কি করে দেব? শূন্য। বোঝা গেল কেন? বুঝে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে প্রযুক্ত বল ভরবেগের সমানুপাতি হয়। কিন্তু আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা ব্যাখ্যা করছি। ওটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা কি জেনেছিলাম? যে বাইরে থেকে যদি প্রযুক্ত বল না দেওয়া হয় তো প্রযুক্ত বল না দেওয়া হয় মানে F ইকুয়াল টু 0। তাহলে আবার আমরা F ইকুয়াল আমরা কি জানি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে প্রযুক্ত বল F ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতি। ভরবেগ কোনটা? A, পরিবর্তন মানে ডেল্টা পি। ডেল্টা বোঝায় অল্প ক্ষুদ্র বাই ডেল্টা টি। ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ভরবেগের পরিবর্তন মানে ডেল্টা পি মানে ভরবেগের পরিবর্তন বাই ডেল্টা টি মানে তার হার। তো এটা হচ্ছে কি আমাদের ভরবেগের পরিবর্তনের হার। তাহলে একটা কার সাথে সমানুপাতি? এর সাথে ধ্রুবক একটা গুণ থাকবে, ধ্রুবকটা 1 ধরে নিলে ধ্রুবকটা আমি কে ধরলাম, যেখানে কে এর মান 1, তাহলে এটাই আসছে। তাহলে F নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে F ইকুয়াল টু আমরা কি পেলাম? ভরবেগ যদি p হয় তাহলে F ইকুয়াল টু ডেল্টা p বাই ডেল্টা t। কেন? ভরবেগের পরিবর্তন হার ডেল্টা কেন দিলাম? ভরবেগের পরিবর্তন বোঝাতে আর এটা সময়ের পরিবর্তন বোঝাতে। তাহলে ভরবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন মানে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এখানে বলছে বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে F ইকুয়াল টু 0। তাহলে F এর মানে এখানে 0 বসিয়ে দিলে ডেল্টা p বাই ডেল্টা t ইকুয়াল টু কি বসে যাবে? 0। F এর মানটা 0 বসালাম। এবার এই ডেল্টা টি দিকে গুণ হয়ে গেল, কি পেয়ে যাব আমরা? ডেল্টা p ইকুয়াল টু কি পাবো? ডেল্টা p ইকুয়াল টু 0। এবার মনে রাখবে কোনো কিছুরই যদি ডেল্টা করা হয়, কোনো ধ্রুবক রাশি যদি ডেল্টা করা হয় তাহলে সেটা কত পাওয়া যায়? 0। যেমন ডেল্টা 5 ইকুয়াল টু কত পাবো আমরা? 0। কারণ 5 একটা কনস্ট্যান্ট রাশি। ডেল্টা x ইকুয়াল টু কত পাবো? 0। কখন পাবো? যদি x একটা ধ্রুবক হয়। তাহলে ডেল্টা p ইকুয়াল টু 0 মানে p ধ্রুবক লিখতে পারি? p ধ্রুবক অবশ্যই লেখা যায়। কারণ আমি বললাম কোন একটা রাশি ডেল্টা ফাংশন যদি 0 বের হয়, 5 এর ডেল্টা ফাংশন 0 বের হবে। আর কোন একটা রাশি যদি ডেল্টা ফাংশন 0 হয় তাহলে ওই রাশিটা অবশ্যই ধ্রুবক। কেন? মনে রাখবে যে কোনো ধ্রুবক রাশির উপরে যদি ডেল্টা প্রয়োগ করি তাহলে মান পাবো 0। 10, 5, 3, 2, x, y, z যে কোনো রাশি হোক না কেন ওরা যদি ধ্রুবক হয় তাহলে ওর উপরে যদি ডেল্টা প্রয়োগ করে দিই মানে ওর পরিবর্তন করি তাহলে 0 হবে। ধ্রুবক মানে কি? 5 5ই থাকবে। তাহলে ডেল্টা মানে কি? ডেল্টা 5 মানে 5 - 5 পরিবর্তনটাকে তো বোঝায়। ভরবেগের পরিবর্তন মানে কি? ডেল্টা পি। শুধু পি কেন বললাম না? কি হচ্ছে ভরবেগ, ডেল্টা পি মানে ভরবেগের পরিবর্তন। তাহলে এই ভরবেগটা ধ্রুবক, তাহলে এটা মান যদি 0 পাই তার মানে পিটা কি হচ্ছে? ধ্রুবক। তাহলে দেখো তো কোন a p যখন 0 তখন p ধ্রুবক। মানে কোন বস্তুর উপর যখন বাইরে থেকে বল প্রয়োগ করিনি তখন ভরবেগ কত পেয়েছি? ধ্রুবক।
তো ভরবেগের সংরক্ষণ সূত্র এটাই তো বলছে যে কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে ভর প্রয়োগ না করা হয় তাহলে ভরবেগটা কি হয়, মানে অপরিবর্তিত মানে দ্রুত। ব্যাখ্যা হয়ে গেল। ভালো করে হেডফোন লাগিয়ে শুনলো ভিডিওটা, বুঝতে পেরে যাবে। মানে এটা চলে গেল আমাদের। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ব্যাখ্যা আমাদের হয়ে গেল। এবার আমরা দুটি বস্তুর সংঘাত করাবো, সংঘাত করিয়ে দেখবো ভরবেগের সংরক্ষণ নীতিটা আমরা দেখবো। তো মনে করলাম একটা বস্তুর ভর হচ্ছে m1 এবং ওর বেগ ছিল প্রাথমিক বেগ u1 এবং আরেকটা বস্তুর ভর হচ্ছে কি m2 এবং বেগ প্রাথমিক বেগ হচ্ছে u2। এও এই রেখা দিয়ে যাচ্ছে, এও এই রেখা দিয়ে যাচ্ছে। এইখানে যে বস্তুগুলো পরস্পরের সাথে সংঘাত করলো, এই দুটো বস্তু সংঘাত করে নিল, তাহলে m1 m2 সংঘাত করে এদের সংঘাত করলে কি এ এর উপর একটা বল প্রয়োগ করবে, ওটা আমি f2 ধরলাম, তাহলে এও এর উপরে এই বস্তু দুটো বস্তু সংঘাত করলে এ এর উপরে একটা বল প্রয়োগ করবে এবং এ আরেকটা বল প্রয়োগ করবে সমান ও বিপরীতমুখী। তাহলে একটা আমি f2 ধরলাম এবং আরেকটা f1 ধরলাম। তাহলে এরা দুজন যদি সংঘাত করে তাহলে পরস্পর বল প্রয়োগ করলে দুজনেরই গতিবেগ চেঞ্জ হবে। কেন? আমরা জানি গতিবেগ কখন ধ্রুবক থাকে, যখন বল প্রয়োগ না হয়। তাহলে এখানে এর গতিবেগ m1 এর গতিবেগ হয়ে গেল v1, m2 এর গতিবেগ হয়ে গেল কত v2। কি বললাম আর একবার বুঝে নাও। দুটি বস্তু যার ভর m1 এবং m2 যথাক্রমে এবং যার যথাক্রমে বেগ হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে u1 এবং অন্তিম বেগ হচ্ছে কত u2। এরা পরস্পরের সাথে সংঘর্ষ করার ফলে দুজনের উপরে একটা বল প্রয়োগ করবে। তো বল প্রয়োগ করার ফলে দুজনেরই বেগ পরিবর্তন হয়ে যাবে, ভর তো সেমই থাকবে যেহেতু ভর ধ্রুবক রাশি। তাহলে u1টা চেঞ্জ হয়ে কত হয়ে গেল v1, u2টা চেঞ্জ হয়ে কত হয়ে গেল v2। তাহলে সংঘাতের পূর্বে ভরবেগ কত ছিল? এই বস্তুটার ভর ইনটু বেগ মানে m1 ভর বেগ u1 প্লাস মোট ভরবেগ পূর্বে মোট ভরবেগ, সংঘাতের পূর্বে মোট ভরবেগ। এটা বস্তুর ভরবেগ হলো এইটা আর এটা হচ্ছে এইটা m2 u2। তাহলে m1 u1 প্লাস দ্বিতীয় বস্তু হচ্ছে m2 u2। এবার সংঘাতের পরে বস্তু দুটি মোট ভরবেগ কত হবে? সংঘাতের পর ভর কত ছিল? প্রথম বস্তুটার m, বেগ চেঞ্জ হয়ে কত হয়ে গেছে v1 প্লাস দ্বিতীয় বস্তুটা যোগ করে দিলাম মোট যেহেতু বলেছি v2। তাহলে সংঘাতের আগে এটা ছিল, সংঘাতের পরে এটা। তো আমরা কি দেখেছি যে কোনো বস্তুর উপরে এখানে কি বস্তুদের সংস্থা পরস্পর ধাক্কাতে ওরা নিজেরাই বল প্রয়োগ করে সমান বিপরীতমুখী, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি। তাহলে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী বাইরে থেকে যদি বল প্রয়োগ না করে তাহলে বস্তু সংস্থার মোট ভরবেগ কি হয়? সমান হবে, মানে ধ্রুবক। তার মানে ওই সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী এইটা ইকুয়াল টু এটা করে দিতে পারি। তাহলে আমরা সেটা লিখে ফেলি। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী জানি বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ কি হবে? সমান হবে, যেহেতু ভরবেগের মান ও অভিমুখ অপরিবর্তিত। মানে প্রথমে ভরবেগ কত ছিল? m1 u1 প্লাস m2 u2। এটা কার সাথে সমান হবে? m1 v1 প্লাস m2 v2। তাহলে ভরবেগ সংরক্ষণ নীতির একটা আমরা প্রয়োগ দেখে নিলাম। তাহলে এইটাই হচ্ছে প্রথমে ভরবেগ এটা ছিল, পরে ভরবেগ এটা, দুটো সমান হবে। বোঝা গেল? তাহলে এইটা পাঠও আমাদের হয়ে গেল। এবার আমরা করব নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগ সংরক্ষণ সূত্রের প্রমাণ।
ছবিটা আজেরই কাজে লাগবে। নিউটনের তৃতীয় গতির সূত্রানুসারে নিউটনের তৃতীয় গতির সূত্র অনুসারে ভরবেগের নিউটনের তৃতীয় গতির সঙ্গে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে মানে ওর যে নিউটনের যে তৃতীয় গতি সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করব। তো তার জন্য আমরা মনে করলাম এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এটা হচ্ছে m1 হচ্ছে তার ভর এবং u1 হচ্ছে তার প্রাথমিক বেগ, এটা হচ্ছে m2 এবং u2 তার প্রাথমিক বেগ। একই রেখা বরাবর যাচ্ছে, গিয়ে একটা সময় গিয়ে দুটো কলিশন করলো মানে সংঘাত করলো। তাহলে m1 এটা m2 সংঘাত করার পর m1 বস্তুটা v1 বেগ নিল, m2 বস্তুটা v2 বেগ নিল। দুটো বস্তু দুটো বল যাচ্ছে যেতে যেতে একসময় গিয়ে মানে এর একটা গতি একটা গতি মিলে যাচ্ছে যেতে একসময় গিয়ে কলিশন করে নিল, কলিশন করে নিয়ে আবার দুজন ছিটকে একই রেখা বরাবর অন্য গতি বেগ নিয়ে চলতে থাকলো। তাহলে এবার নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী আমরা গতি সূত্র থেকে এটা আমরা প্রমাণ করব। তাহলে এর জন্য আগে ভাষাটা আমাকে লিখতে হবে। তো এর জন্য যে ভাষা লিখতে যাই আমরা বলবো কি যে m1 ভরে কোন একটা বস্তু এবং আর m2 ভরে কোন একটা বস্তু, এই দুটি বস্তু একই রেখা বরাবর যথাক্রমে u1 ও u2 প্রাথমিক বেগে যাচ্ছিল এবং কিছুক্ষণ পর তাদের সংঘাত হয়। তো সংঘাত হওয়ার সময় ওরা কি t সময় ধরে মনে করলাম পরস্পরের সংস্পর্শে ছিল। তো t সময় ধরে সংঘাত হওয়ার ফলে m1 বস্তুটা m2 বস্তুর উপরে f2 বল প্রয়োগ করেছে এবং f2 বস্তুটা m1 এর উপরে f1 বল প্রয়োগ করেছে। ভালো করে শুনে নাও, বুঝে নাও, খুব সহজ জিনিস, দেখে কঠিন মনে হচ্ছে, বই একবার পড়লে হয়ে যাবে। তাহলে m2টা m1টা m2 এর উপরে f2 এবং a এর উপরে f1 বল প্রয়োগ করেছে t সময় ধরে, যার ফলে ওদের গতিবেগ চেঞ্জ হয়ে m1টা v হয়ে গেছে এবং m2টা v2 হয়ে গেছে। তাহলে নিউটনের তৃতীয় গতি সূত্র কি বলছে? নিউটনের থার্ড ল অনুযায়ী f1 f2 f1 মাইনাসটা কেন? কারণ এর বলের অভিমুখ এইদিকে থাকলে এর বলের অভিমুখ এইদিকে, এই বস্তুটাকে এইদিকে বল প্রয়োগ করলে এই বস্তুটা এইদিকে বল প্রয়োগ করবে, এই দুটো সংঘর্ষ হলো মনে করলাম। তো যেতে যেতে সংঘর্ষ হলো। তাহলে সংঘর্ষ মানে কি? সংঘর্ষ মানে এই মাঝখানেটা এই ছিপির উপরে একটা বল প্রয়োগ করেছে এই দিকের অভিমুখে, আবার এই দিকের অভিমুখে একটা বল প্রয়োগ করেছে। তো একটা বল এখন এবং একটা একটু ধরলাম। তাহলে এই তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি যে এর বলটাকে যদি f1টাকে যদি f2টাকে যদি ক্রিয়া ধরি, f1টাকে যদি ধরবো তাহলে প্রতিক্রিয়া। তাহলে নিউটনের থার্ড ল কি বলছে? ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয়। তাহলে এটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে? এবার দেখো ছবিটা তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন পেলাম কি যে ওদের বলটা সমান। কেন? নিউটন বলছে এটা। তাহলে ওদের ফ্রিকোয়েন্সি কেনা হচ্ছে f2 সমান f1। এবার আবার আমরা কি জানি নিউটনের তৃতীয় গতি সূত্র বলছে যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বলটা কি হয় তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান। তাহলে f2 ভরবেগের পরিবর্তন, ভরবেগ কত ছিল? প্রাথমিক ভরবেগ m1, f2টা মানে m1 কর্তৃক m2 বস্তুর উপর প্রযুক্ত বল। তাহলে m1 যে বস্তু ছিল তার ভরবেগের পরিবর্তন কিরকম হয়েছে? m1 u1 প্লাস ভরবেগের পরিবর্তন পরে হয়েছে m2 u2 বোঝা গেল বাই t, তাই তো? m1 একই ব্যাপার। আচ্ছা v ধরেছিলাম তো,
ওখানে কি ধরতে u2 তুমি ধরতে পারো, v2 ও ধরতে পারো। এই যে দুটো বস্তু ধরেছিলাম m1 m2, প্রাথমিক বেগ u1 u2 এবং অন্তিম বেগ v1 v2 ধরেছিলাম। তো ওর প্রাথমিক ভরবেগ m1 u1, পরে ভরবেগ হয়ে গেছিল m1 v1 হয়ে গেছিল। আবার তাহলে প্রযুক্ত বলটা কি, ভরবেগের পরিবর্তন। প্রাথমিক ভরবেগ করছিল m1 ভর এবং u1 বেগ থাকলে প্রাথমিক ভরবেগ m1 u1, অন্তিম পরে v বেগ অর্জন করেছিল তখন ওদের ভরবেগ m1 v1 হয়ে গেছিল। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, প্রযুক্ত বলটা ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান হয়। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে বিয়োগ করা, একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে আগে ছিল m1 u1, পরে হয়েছে m1 v1, দুটোর মধ্যে কোনটা বড় সেটা আমরা জানি না, যেটা লাভ হবে। তাহলে এই দুটো পরিবর্তন বাই সময়। তেমনই f1 সমান, এটাও কি ভরবেগের পরিবর্তনে। তাহলে দ্বিতীয় বস্তুটার ভরবেগ, প্রাথমিক ভরবেগ ছিল m2 u2, পরে ভরবেগ চেঞ্জ হয়ে গেছিল m2 v2, তাহলে এর পরিবর্তনের হার। তাহলে আবার আমরা জানি নিউটনের তৃতীয় গতির সাথে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা f2 মান কত, m1 v1 শর্তানুসারে বলে লিখবে মাইনাস m1 v1 বাই t ইকুয়াল টু মাইনাস f1, মাইনাস বসিয়ে দিলাম, f1 এর মান কত m2 u2 মাইনাস m2 v2 বাই t। দেখো কি করলাম, আমি শুধু f1 f2 এর মান বার করলাম। f1 f2 এর মানটা কিভাবে বার করব, বলেছি যে নিউটনের দ্বিতীয় গতি সূত্রটাকে এ বলছে প্রযুক্ত বল, f1 f2 টা তো প্রযুক্ত বল, কাজে একটা বস্তু দ্বারা আরেকটা বস্তুতে উপর প্রযুক্ত বল। তাহলে f1 টা মানে কি, ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে f1 ভরবেগের পরিবর্তনের হার, আবার f2 ভরবেগের পরিবর্তনের হার। প্রথমে ভরবেগ কত ছিল, পরে ভরবেগ কত হয়েছে সেটাও আমরা জানি। তাহলে আবার নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী f2 f1, তাহলে এটা এটা করে দিলাম, f2 এর মান এবং f1 এর মান বসিয়ে দিলাম। তাহলে এই টিটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু, এই মাইনাসটা ঢুকলে মাইনাস m2 u2, মাইনাসে মাইনাসে প্লাস m2 v2। তাহলে m1 u1 প্লাস এই মাইনাস m2 u2 টাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস m2 u2 সমান m2 v2 এই মাইনাস m1 v1 টাকে আমি ওই দিকে নিয়ে যাব, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে m1 v1। তাহলে দেখো তো প্রাথমিক ভরবেগ তো এটা ছিল, দুটো বস্তু মিলিয়ে প্রাথমিক ভরবেগ, প্রথম বস্তুর m1 u1 m2 u2, দ্বিতীয় বস্তুটার ভরবেগ, তাহলে দুটোর মোট ভরবেগ অন্তিম দুটো মোট ভরবেগের সাথে সমান না, এই প্রাথমিক মোট ভরবেগ অন্তিম মোট ভরবেগ দুটো চলে আসছে কি সমান। তাহলে এইটাই তো প্রুফ করতে হতো আমাদের, কি ভরবেগের সংরক্ষণ নীতি না, এটাই তো আমরা প্রুফ করলাম। কোথা থেকে প্রুফ করলাম, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছিল, ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পরের বিপরীত কিন্তু সমান। তাহলে ক্রিয়া বল বার করেছি, প্রতিক্রিয়া বল বার করেছি দুটো বস্তু। তাহলে আমি আরেকবার রিভাইজ করে দিই, কি করলাম, দুটো বস্তু যথাক্রমে একটা ভর হচ্ছে m1 এবং বেগ হচ্ছে u1 এবং দ্বিতীয়টার m2 u2, সংঘাতের পরে ভর একই আছে m1 m2 ঠিক আছে, কিন্তু বেগ v1 v2 হয়ে গেছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার, বল প্রথমটার ক্ষেত্রে বলটা আমি বার করবো, ভরবেগের ওদের যে ভরবেগ প্রাথমিক ভরবেগ মাইনাস অন্তিম ভরবেগ বাই টি, তাহলে ভরবেগের পরিবর্তনের হার বেরিয়ে গেল। আবার দ্বিতীয় বলটাও ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান, কে বলেছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলেছে, তাহলে এটা বার করলাম। এবার তৃতীয় গতিসূত্র বলছে যে এই দুটো সমান কিন্তু মাইনাস হবে কেন, বিপরীতমুখী। তাহলে f2 জায়গায় f2 বসিয়ে দিলাম, m1 জায়গায় m1 বসিয়ে দিলাম, ওখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণ নীতি প্রমাণ করে দিলাম। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ নীতি প্রুভ হয়ে গেল। এবার এই সেম আরেকটা জিনিস করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এইখান থেকে এটা প্রমাণ, আবার উল্টোটা কি বললাম, ভরবেগের সংরক্ষণ নীতি থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ। পুরোপুরি উল্টো গেলেই তো হয়ে যাবে। এটা প্রথমে বসাবে এই লাইনটা, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা, তাই তো? কি করে হচ্ছে দেখি, সেম এর রিভার্স গেলে একটা প্রমাণ করলাম আমি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, এইটা প্রমাণ, এইটা থেকে এইটা, আবার এইটা থেকে এটা প্রমাণ করবো, উল্টো প্রমাণ করে দেবো। তার মানে ভরবেগের সংরক্ষণ নীতি থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা প্রমাণ করবো।